আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফলতি কোনো জায়গায় করি নাই, কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই। জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই। আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি ভাইরা এত জঘন্য অপরাধ করে নাই। নির্যাতন করে চালিয়েছে। এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন এই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে। একটা কথাই, বিচার কত ভালোভাবে করা যায়, কত দ্রুত করা যায়। তারপর অনেক অভিযোগ শুনি, অনেক কিছু শুনি, খুব দুঃখ লাগে মাঝে মাঝে। তারপর মনে হয় যে এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল, যে আপনারা আমাদের প্রশ্ন করবেন, সমালোচনা করবেন। কষ্ট লাগলেও শুনবো, আবার রিফোকাস করব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি একজন রিলিজিয়াস মানুষ। আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, আমি সবসময় বলি আমি যেন মানে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। মানে আমি জানি না, প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পারসিভ করে। তা আমি যখন নামাজে যাই, দোয়া পড়ি, তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর? আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফলতি কোনো জায়গায় করি নাই, কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই। জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই। আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। আপনাদের এই কথাগুলো কেন বলছি? শুধু এটা বলার জন্য, আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেবো এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাজুল যেমন বলেছে না, আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে হবে, যেখানে আমার কোনো গাফলতি নাই, আমারও নাই, আমাদের মন্ত্রণালয়েরও নাই। আমি জানি না এরপর আর কি করার আছে, আমরা জানি না। আমি জানি যে আমি যদি মানে সন্তানের শহীদ পিতা হতাম, অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো। ওনারা যে কমপ্লেন করেন, ওনারা যে অভিযোগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনার আরো কমপ্লেন করলেও এটা জাস্টিফায়েবল। আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম, আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম। এটা নিয়ে আমাদেরকে একসেপ্ট করতে হবে। কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে, বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। আর কিভাবে দৃশ্যমান হয়? টেলিভিশনে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে, কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি, সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের, রেগুলার তাজুল আপডেট দিচ্ছে। কি করব ভাই? এই 10 মাস যাবত লাইভ দেখাবো? আপনার কি তাজুল রাত 2টার সময় কি কাজ করে সেটা দেখবেন? সেটা কি আমরা লাইভ দেখাবো? কতবার তাজুলের সাথে মিটিং করি, কি ইমোশনালি আর্জ করি, তাজুল কি লাগবে বলে, সেগুলিকে আমি লাইভ করে করে দেখাবো? যাই হোক, আপনাদেরকে একটা জিনিস শুধু বলি, আপনাদের মনে যে বেদনা আছে, আমি একজন খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক। আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারাও দেখেছেন, লাশ জ্বালিয়ে দিচ্ছে। একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তাকে গুলি করছে। এগুলি দৃশ্য দেখলে যতবার দেখি মাথায় আগুন চেপে যায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আন্তর্জাতিক আইন পড়েছি লয়ার স্টুডেন্ট হিসাবে। যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনআর্মড থাকে, তার হাতে যদি কিছু না থাকে, যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউড না। গুলি করলে সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না করলে এটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি ভাইরা এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর
মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই, বা 71 সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কল্প করি নাই। আমরা তো মানুষ, এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি। আমি তাজুলকে চিনতাম না, তাজুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে এই তাজুলকে কেন দিচ্ছে, কন্ট্রোভার্সি হবে। আমি কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় লয়ার আছে, আমার এই আস্থা নাই তাদের প্রতি। 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না কি বা পারবে না, এটা 100% আস্থা নাই। তাজুলের জন্য আছে, তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নয়। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা 2-1 মানুষ হবে, আর কেউ পারবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না, বিন্দু মাত্র না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায় আমাদের। এইভাবে দেখেছি জিনিসটা। এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে, এটা আমরা জানি। আর আপনারা অনেক টাইম ফ্রেমের কথা বলেন, ধরেন তাজুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে, আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো। এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন, কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না। এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দু মাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে, এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন ওই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল্ট থাকে, বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে, আমি মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার উঠে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই হবে, বলতে পারি না, এটা আমি বিশ্বাস করি যে এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ।